প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, প্রথমে আমার সবাই সালাম নিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। আজকে এখন আমি তোমাদের নবম শ্রেণীর ক্লাস নিব। নবম শ্রেণীর 11তম অধ্যায়, দেখো বোর্ড হাইলাইটস, দেখো জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। 11তম অধ্যায়ের উপরে ক্লাস নেব। তোমরা যারা আমার সাথে ক্লাস করতেছো তারা অবশ্যই বই, খাতা এবং কলমগুলোর সাথে নিয়ে বুঝবা, যাতে তোমাদের ফাইন্ড আউট কিছু করা যায় আর কি। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমরা আসি যে আমাদের হেডলাইনটা ছিল জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এখানে অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি বা অর্থনৈতিক ব্যবস্থাটা কি? দেখো, সংজ্ঞার ভিতরেই কিন্তু, প্রশ্নের ভিতরেই কিন্তু একটা সংজ্ঞার উত্তর দেওয়ার মতো আছে আর কি। যেমন ধরো, একটা দেশ বা কোনো জাতি যখন কোনো নীতি, নিয়ম বা যার কোনো আদর্শের ভিত্তিতে তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয়, তখন তাকে বলা হয় তাদের অর্থনৈতিক ব্যবস্থা। এটা যদি আরো আমরা একটু ক্লিয়ার করি, যে কোনো জাতি বা দেশ যে নীতি বা আদর্শ বা পদ্ধতির ভিত্তিতে তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত করে, তখন তাদেরকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসো, সম্পদ কাকে বলে? অর্থনৈতিক ব্যবস্থা আমরা একটু পরে ডিসক্রিপশন আকারে যাব, আমরা একটু বলি সম্পদ কাকে বলে। সাধারণত সম্পদ বলতে আমরা আমাদের অর্থ, ধন সম্পদ, টাকা কড়ি, বাড়িঘর এগুলোকে বুঝে থাকি। কিন্তু ইকোনমিক্সের ভাষায় যদি আমরা সম্পদ বলি, তাহলে সম্পদের 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। এই 4টি বৈশিষ্ট্যর একটু যদি বাদ যায়, তাহলে তাকে আমরা কখনো সম্পদ বলতে পারবো না। ব্যাপারটা কি বুঝতে পারা গেছে? বুঝতে পারছো? তাহলে সম্পদ হতে হলে তার আমরা 4টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে উপযোগ, একটা হচ্ছে অপ্রাচুর্যতা, তৃতীয় নম্বর হচ্ছে বাহ্যিকতা, চতুর্থ নম্বর হচ্ছে হস্তান্তরযোগ্যতা। তাহলে এখন আসো, উপযোগ। সম্পদের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ। উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো দ্রব্য দ্বারা মানুষের যখন অভাব পূরণ হয় বা পূরণ করার ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ। কোনো দ্রব্য দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বোঝা হচ্ছে উপযোগ। অর্থাৎ সম্পদ হতে হলে সেই সম্পদটা যেন আমার একটা উপকারে আসে। উপকারে যদি না আসে, সেটাকে আমরা কখনোই সম্পদ বলবো না। যেমন ধরো, সূর্যের আলো আমাদের উপকারে আসে, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের সম্পদ হিসেবে গণ্য হয় না, কারণ এর ভিতরে, সূর্যের আলোর ভিতরে উপযোগ আছে, কিন্তু বাকি 3টা কিন্তু আমাদের এখানে নেই। যার কারণে সূর্যের আলোকে আমরা কখনোই সম্পদ বলতে পারি না। হ্যাঁ, তবে আমরা অন্যভাবে বলতে পারি এটা একটা প্রাকৃতিক সম্পদ। তারপর আসলে অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা কি? সাধারণত আমার প্রয়োজন অনুযায়ী সেটা কম থাকবে, প্রয়োজন অনুযায়ী বেশি থাকবে না। যেমন প্রকৃতিতে বায়ু, এটা আমাদের সারা পৃথিবী জুড়ে আছে, এটা ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, কোনো প্রাণীও বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। তারপরেও কিন্তু এটা আমাদের সম্পদ নয়। বলে কিভাবে? কারণ এটা আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আছে, এটা আমাদের টাকা পয়সা দিয়ে কিনতে হয় না, যার কারণে বায়ুটা আমাদের এখানে সম্পদ নয়। সম্পদের বৈশিষ্ট্য অপ্রাচুর্যতা থাকতে হবে। যেমন একটি শার্ট কিন্তু আমাদের টাকা দিয়ে কিনে আনতে হয়, টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমাদের প্রয়োজনটাকে মেটাতে হয়, এই জন্যই অপ্রাচুর্যতা রয়েছে, যার কারণে এটা আরেকটা বড় বৈশিষ্ট্য। তারপরে আসলে বাহ্যিকতা। সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিকতা থাকতে হবে। বা সম্পদের যদি বাহ্যিকতা না থাকে, অর্থাৎ চোখে দেখতে হবে, চোখে না দেখা যাওয়া পর্যন্ত তাকে আমরা কখনোই সম্পদ বলতে পারবো না। তারপর আছে হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা মানে কি? প্রয়োজন অনুযায়ী আমি বা আপনি বা তুমি, যার মাধ্যমে আমার যার যেখানে প্রয়োজন, সে প্রয়োজন অনুযায়ী আমরা একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করতে পারি। সেটা টাকা পয়সা হোক, সোনাদানা হোক, ঘরবাড়ি হোক, যে কোনো জিনিসই হোক, যাতে আমরা হ্যান্ড ওভার করতে পারি। তা না হলে তাকে সম্পদ হিসেবে কখনোই বলা যাবে না। তাহলে আমরা বুঝলাম যে সম্পদ
কাকে বলে? সম্পদের কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য। এই 4টি যদি একটাও বাদ থাকে তাকে কখনোই আমরা সম্পদ বলতে পারবো না, সম্পদ হিসেবে আমরা কখনোই গ্রহণযোগ্যতা আসবে না। এরপরে আসো সম্পদের শ্রেণী বিভাগ। আমরা সম্পদ কাকে বলে এই সম্পর্কে আমরা জানলাম, এখন আসো সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে 5টি ভাগে ভাগ করা যায়। একটা হলো ব্যক্তিগত, 2 নম্বর হচ্ছে একান্ত ব্যক্তিগত, 3 নম্বর হচ্ছে সমষ্টিগত, 4 নম্বর হচ্ছে জাতীয়, 5 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। এই সম্পদগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা আসি ব্যক্তিগত সম্পদ কাকে বলে। ঘড়ি নষ্ট হয়ে আছে। ব্যক্তিগত সম্পদ কাকে বলে? কত বলে? ব্যক্তিগত সম্পদ কাকে বলে? আমরা ব্যক্তিগত বলতে বোঝাচ্ছে পার্সোনাল, অর্থাৎ নিজের যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি যেটুকু আছে একে বলা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। অর্থাৎ ব্যক্তির মালিকানাধীন যে সম্পত্তিগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। ঠিক আছে। তারপরে আছে হলো একান্ত ব্যক্তিগত সম্পত্তি। অবশ্যই দুটোর কিছুটা দেখতে একই বলে মনে হলো, কিছুটা পার্থক্য আছে। একান্ত ব্যক্তিগত সম্পত্তি কোনটা? ব্যক্তিগত বলতে কি আমার পার্সোনাল, আমার অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে যেগুলো আমি উপার্জন করছি এগুলোকে বলা হচ্ছে ব্যক্তিগত। আর একান্ত ব্যক্তিগত বলতে কি আমার মেধা, আমার কর্মদক্ষতা, আমার মননশীলতা, আমার চিন্তা চেতনা, এগুলোকে বলা হচ্ছে শুধুমাত্র একান্ত ব্যক্তিগত সম্পত্তি। আমার কর্মদক্ষতা দিয়ে আমি অন্য 10 জনকে পিছিয়ে ফেলতে সামনে যেতে পারি, আমার প্রতিভা দিয়ে আমি অনেক কিছুকে জয় করতে পারি। এদের জন্য এদেরকে বলা হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পদ। যেমন এখানে আরেকটা বিষয় দেখো, কবিতারা, কবি, সাহিত্যিক, উপন্যাসিক, তারা যে মেধা বিকাশ ঘটায়, তাদের চেতনাকে কাজে লাগিয়ে তারা যে বিভিন্ন উপন্যাস, বই, কবিতা অনেক কিছু তৈরি করে, এগুলো কিন্তু একান্ত ব্যক্তিগত সম্পত্তি। কারণ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে কিন্তু সবাই কিন্তু এগুলো করতে পারে না, মুষ্টিমেয় কয়েকজন মানুষ এগুলো কিন্তু করে, যার কারণে এটাকে বলা হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তারপর আসলে সমষ্টিগত সম্পত্তি। সমষ্টিগতর ভিতরেই কিন্তু এর সংজ্ঞাটাও রয়েছে। আমি, তুমি বা আমরা সবাই সমাজের সকল স্তরের মানুষ যে সম্পত্তিটা ব্যবহার করে থাকে তাকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পত্তি। অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষ যেগুলো ব্যবহার করে থাকে তাকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পত্তি। যেমন ধরো আমাদের বগুড়া শহরে যদি দেখো, বগুড়া শহরে যে রেল স্টেশনটা রয়েছে, ওখানে একটা পৌর পার্ক রয়েছে, হ্যাঁ, বিভিন্ন সরকারি কিছু কিছু প্রতিষ্ঠানও রয়েছে, এগুলো কিন্তু আমাদের সমষ্টিগত সম্পদের ভিতরে অন্তর্ভুক্ত। আর এই সমষ্টিগত সম্পদ আমরা সবাই যেমন ব্যবহার করি, সবাই এমন সচেতন থাকবো যেন এগুলো আমাদের নষ্ট না হয়, ভেঙে না যায়, ক্ষতি না হয়। এরপর আসো জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ কাকে বলে বা জাতীয় সম্পদটা কি? আমরা জানি যে এই যে ব্যক্তিগত এবং একান্ত ব্যক্তিগত, এই ব্যক্তিগত এবং সমষ্টিগত দুটি সম্পদ একত্রিত করলে যা হয় এগুলোকে বলা হচ্ছে জাতীয় সম্পদ। তোমরা কি বুঝতে পারছো? ব্যক্তিগত এবং একান্ত ব্যক্তিগত প্লাস সমষ্টিগত, এই তিনটা সম্পত্তি এক জায়গায় করলে যে সম্পত্তিটা হবে তাকে বলা হচ্ছে জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ অনেক সময় দেখবা রেল, এটা কিন্তু একদিকে সমষ্টিগত সম্পদ, আবার দিকে জাতীয় সম্পদ। ট্রেনের গায়ে লেখা আছে যে জাতীয় সম্পদ আপনারা সবাই সংরক্ষণ করুন। এরকম সরকারি পর্যায়ে যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন অফিসগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের জাতীয় হিসেবে জাতীয় সম্পদ। ঠিক আছে। এরপরে আসো আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ কাকে বলে? যে সম্পত্তিগুলো আমরা শুধুমাত্র কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট জাতির অন্তর্ভুক্ত নয়, সারা বিশ্বের লোকজন বা সারা বিশ্ব যেগুলোকে ব্যবহার করে থাকে এই সম্পত্তিগুলোকে বলা হচ্ছে আমাদের হলো আন্তর্জাতিক সম্পদ। যেমন ধরো মহাসাগর, এখানে বিভিন্ন দেশের জাহাজগুলো চলাফেরা করে, হ্যাঁ, বাংলাদেশ যেমন ধরো আন্তর্জাতিক
যদিও আমাদের জাতীয় সম্পদ আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে কিন্তু এটা একটা আন্তর্জাতিক সম্পদ। এরকম সাগর, মহাসাগর, হ্যাঁ, তারপরে এখানে আর একটা কথা বলি, এই একান্ত ব্যক্তিগত সম্পত্তি কিছু কিছু প্যাটার্ন যেগুলো তৈরি করা হয় সারা বিশ্বের মানুষ যেগুলো ব্যবহার করে থাকে, যেমন বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তিগত সম্পত্তির অন্তর্গত যদি কোনো প্যাটার্ন গাড়ির মডেল তৈরি করে, এটাকে যদি আমরা সারা বিশ্ব জুড়ে ব্যবহার করা হয়, তখন সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের হলো আন্তর্জাতিক সম্পদ। তোমরা কি বুঝতে পারছো? আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয় নাই। এরপর আসা হলো সম্পদের উৎস। আমরা জানি যে সম্পদের উৎস সাধারণত দুইটা, একটা হচ্ছে প্রকৃতিগত উৎস আর একটা হচ্ছে মানবসৃষ্ট উৎস। প্রকৃতিগত মানে কি? পৃথিবীর উষালগ্ন থেকে আজ অবধি পর্যন্ত যেগুলো সম্পদ প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে, এগুলোকে বলা হয় প্রকৃতিগত সম্পদ। যেমন পাহাড় পর্বত, গাছপালা, অক্সিজেন, বায়ু, সূর্যের আলো, হ্যাঁ, তারপরে তোমার হলো এই জাতীয় যে সম্পদগুলো রয়েছে, খনিজ যে পদার্থগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের হলো প্রকৃতিগত সম্পত্তি, হ্যাঁ, সম্পদের উৎস। আর একটা আছে হলো মানবসৃষ্ট উৎস। মানুষ তার প্রয়োজনের তাগিদে যে সম্পদগুলো সৃষ্টি করে, সেগুলোকে বলা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। যেমন আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে রুমে আমরা ক্লাসটা নিচ্ছি, এটা কিন্তু মানবসৃষ্ট সম্পদ। এখানে মাটিটা হচ্ছে আমাদের প্রকৃতিগত সম্পদ, কিন্তু আমাদের এই বিল্ডিংগুলো কিন্তু এখানে সব কিন্তু হলো মানবসৃষ্ট সম্পদ, কেননা এগুলো কিন্তু আমাদের প্রয়োজনের তাগিদে আমরা সৃষ্টি করছি। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে সম্পদগুলো মানুষ তার প্রয়োজনের তাগিদে সৃষ্টি করে, হ্যাঁ, সেগুলোকে বলা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। ওকে, এখন আসো তোমাদের একটা পার্ট আছে এখানে, সম্পদ সংরক্ষণ। আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে, হলো সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো, কি কি উপায়ে সম্পদ সংরক্ষণ করা যায়। আচ্ছা, সংরক্ষণ বলতে জেনারেলি যদি আমরা বলি যে কোনো কিছুকে রক্ষণাবেক্ষণ করাকে সংরক্ষণ বলে। যদি আমরা ইকোনমিক্সের ভাষায় বা বিজিএস এর ভাষায় যদি আমরা বলি, তাহলে এখানে বলা যায় যে কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে যখন রক্ষণাবেক্ষণ করা হয়, তখন তাকে বলা হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ আমরা বলতেছি যে ব্যক্তিগত সম্পত্তি এবং সমষ্টিগত সম্পত্তি, এই দুটো মিলে হয় জাতীয় সম্পত্তি। সুতরাং ব্যক্তিগত সম্পত্তিকে সংরক্ষণ করা মানেই হচ্ছে জাতীয় সম্পত্তিকে রক্ষা করা, আর জাতীয় সম্পত্তিকে রক্ষা করা মানেই হচ্ছে আমাদের সম্পদ সংরক্ষণ করা। তাহলে আমরা বলতে পারি যে সমষ্টিগত এবং জাতীয় সম্পত্তিকে যখন আমরা রক্ষা করব, রক্ষণাবেক্ষণ করব, প্রকারান্তরে কিন্তু আমরা সমস্ত সম্পদকে কিন্তু আমরা সংরক্ষণ করব। ঠিক আছে, এরপরে তোমাদের আসো বাংলাদেশের উৎপাদন কি। আমরা এখানে একটা প্রশ্ন আছে যে আমরা বুঝলাম যে অর্থনৈতিক ব্যবস্থা কি, সম্পদ কাকে বলে, সম্পদের শ্রেণীবিভাগ, সম্পদের উৎস কয়টি। এরপরে আসো উৎপাদন কি, উৎপাদনের উপকরণ কি, আমরা একটু আলোচনা করি। উৎপাদন বলতে বোঝায় সাধারণত একটা কোনো বিষয় বা একটা কোনো জিনিস, কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস যখন এক অবস্থা থেকে আর এক অবস্থায় আমরা পরিবর্তন করি, রূপান্তর করা হয়, তখন তাকে বলা হচ্ছে উৎপাদন। যেমন প্রকৃতি থেকে আমরা সুতা নিই, সুতা নিয়ে আমরা কি করি, কাপড় তৈরি করি। এই সুতা থেকে, প্রকৃতি থেকে সুতা, সুতা থেকে কাপড়, এই কাপড়টা কিন্তু হলো আমাদের উৎপাদন। বিভিন্ন প্রকার মেটেরিয়ালস নিয়ে কিন্তু আমরা এক জায়গাতে করে, যেমন একটা কম্পিউটার যখন আমরা তৈরি করি, বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে একটা জিনিস আমরা তৈরি করি, এটাকে বলা হচ্ছে হলো উৎপাদন। তাই আমরা এখানে বলতে পারি যে যখন কোনো এক বস্তু থেকে আর এক বস্তুতে রূপান্তর করাটাই হচ্ছে উৎপাদন। এখন আসো উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ আমাদের এখানে চারটি আমরা দিয়েছি, ভালো করে খেয়াল করে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে উৎপাদনের উপকরণ বলতে কি বোঝো, উপকরণগুলো সম্পর্কে তোমার ধারণা দাও। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। আচ্ছা, উৎপাদনের উপকরণ সম্পর্কে এখানে চারটি বিষয় লাগে। একটা হচ্ছে ভূমি,
2 নম্বর হচ্ছে শ্রম, 3 নম্বর হচ্ছে মূলধন, 4 নম্বর হচ্ছে সংগঠন। ভূমি আমরা জানি যে কোনো পৃথিবীতে যে কোনো জিনিস যা কিছু উৎপন্ন করা হয়, উৎপাদন করা হয়, এর সব কিছুই কিন্তু ভূমির উপরে কিন্তু করতে হয়। আমরা যদি একটা হাতের কোনো বিষয় যদি আমরা ধরে থাকি, তারপরে কিন্তু আমরা কিন্তু ভূমির উপরে আমরা দাঁড়িয়ে থাকি। কাজে ভূমি হচ্ছে উৎপাদনের উপকরণের একটা মেইন একটা হলো উপকরণ। ভূমি ছাড়া কোনো কিছু উৎপন্ন হয় না। যা কিছু আমরা তৈরি করি না কেন সব কিছু ভূমি থেকে কিন্তু উৎপাদন হয়ে থাকে। এরপরে আসো শ্রম। তাহলে আমরা বুঝলাম যে ভূমি তো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উপকরণ, তার ভিতরে আছে শ্রম। এই শ্রম যদি আমরা কাজে না লাগাই, একটা কাজ কিভাবে করা হবে, সেটা কায়িক পরিশ্রম হোক বা শারীরিক পরিশ্রম হোক, যে পরিশ্রম দিয়েই আমরা যেটা করি না কেন, শ্রম কিন্তু অবশ্যই দিতে হয়। শ্রম না দেওয়া পর্যন্ত কোনো কিছু উৎপন্ন করা যায় না। এই জন্য উৎপাদনের উপকরণ 2 নম্বর হচ্ছে শ্রম। তাহলে যে পারিশ্রমিক কাজে লাগিয়ে আমরা কোনো কিছু উৎপাদন করি তাকে বলা হচ্ছে শ্রম। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তোমাদের? কারো কোনো সমস্যা থাকলে বলো। 3 নম্বর আছে হলো মূলধন। আচ্ছা, ভূমি আছে, শ্রম আছে, কিন্তু মূলধনটা আমাদের হাতে নেই, তাহলে কি কাজ হবে? কোনো কিছু উৎপাদন করা সম্ভব নয়। এই জন্য মূলধন মানে হচ্ছে টাকা, অর্থ। মূলধন ছাড়া কোনো কিছুই, আমার সবই আছে, আমি কম্পিউটার তৈরি করব, আমার কাছে সবই আছে, কিন্তু আমার কাছে যে আমি সাজিয়ে নেবো কোনো একটা মিস্ত্রি দিয়ে বা কোনো ইঞ্জিনিয়ার দিয়ে আমি সাজিয়ে নেব, কিন্তু সেটা আমি সাজাতে পারতেছি না, আমার কাছে টাকা নাই, তাহলে কি এটা হবে? হবে না। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে উৎপাদনের উপকরণের মূলধন একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ উপকরণ। এরপর আসে হলো সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, এই তিনটার সমন্বয়ে গঠিত হয় হলো সংগঠন। একটা বস্তু বা একটা বিষয় বা একটা মেটার কেমন হবে, কোন আকৃতি হবে, কি প্ল্যানে করা হবে, এই যে প্ল্যানটা করা হচ্ছে, এটাই হলো আমাদের সংগঠন। সংগঠন যিনি করেন তাকে বলা হচ্ছে সংগঠক। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে, এই তিনটার অবদান তো অবশ্যই আছে, তার ভিতরে বেশি অবদান আছে হলো এই সংগঠনের। কেননা দেখো, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা প্রয়োজন ঠিকঠাক মতো প্ল্যান করতে পারে, বিধায় তারা সাকসেস হতে পারে। আর টাকা পয়সা সবই আছে, কিন্তু আমার কোনো প্ল্যান নাই, মাথায় কোনো প্ল্যান নাই, আমি টাকাটা কিভাবে কাজে লাগাবো, উদ্যোগটা কিভাবে কাজে লাগাইবে, এই যে কিভাবে লাগাইবে, কি প্রকারে লাগাবে, কিভাবে লাগাইলে আমার আমি কাজটা সাকসেস করতে পারবো, এই প্ল্যানটাই হচ্ছে আমাদের কিন্তু সংগঠনের কাজ। কাজেই সবচাইতে গুরুত্বপূর্ণ আমি মনে করি তোমাদের জন্য উৎপাদন উপকরণের ভিতরে এই সংগঠনটা। কারণ মাথায় যদি আমার কোনো প্ল্যান না থাকে, তাহলে সেই কাজে কখনোই সাকসেস আসা সম্ভব নয়। ঠিক আছে, এরপরে আসো, এই যে উৎপাদন উপকরণের সম্পর্কে আমরা জানলাম, এই 4টি জিনিস যখন কোনো কিছু তৈরি করা হয়, তখন এই 4টি জিনিস 4টি বিষয়ের ভিতরে ভাগ হয়ে যায়। ভালো করে বুঝো, উৎপাদন উপকরণ যখন কোনো কিছু তৈরি করা হয়, তখন এই 4টি বিষয়ের ভিতরে ভাগ হয়ে যায়। তখন ভূমি যায় হলো খাজনার ভিতরে, আমার টাকা পয়সা সবই আছে, জমি নাই, আমি জমিটা কি করলাম, বন্ধক নিলাম, খাজনা দিলাম, তার বিনিময়ে কি করলাম, জমির মালিককে কিছু খাজনা দিয়ে দিলাম, এটা কিন্তু ভূমি চলে গেল আমাদের খাজনার ভিতরে। এরপরে আসো শ্রম। আমি তো একা কোনো কাজ করতে পারবো না, আমার জন্য লোকবলের দরকার। আর লোকবল নিলে কি করতে হবে, আমাকে টাকা দিতে হবে, তারপরে শ্রমিক দিতে হবে। এই জন্যই শ্রম চলে যায় হলো মজুরির ভিতরে, তাই না? তারপর আছে কি, মূলধন। আমার কাছে একটা জিনিস উৎপাদন করতে আমার 1 কোটি টাকার দরকার, আমার কাছে 50 লক্ষ টাকা আছে, বাকি যে 50 লক্ষ টাকা নিলাম, তার জন্য আমাকে কি তাকে কিছু ইন্টারেস্ট দিতে হবে না, কোনো বাড়তি টাকা দিতে হবে না। এই যে টাকা, এই টাকার যে পরিমাণ, সেটাকে বলা হচ্ছে এখানে সুদ। সুদ বললে একটু খারাপ লাগে, ইন্টারেস্ট বলবো আমরা, ঠিক আছে? সুদের কথা আসলে একটু খারাপ লাগে, আমরা ইন্টারেস্ট বলবো, মূলধনের উপরে আমরা ইন্টারেস্ট বলবো। আর একটা হলো কি, এই যে সংগঠন, যিনি যে জিনিসটা তৈরি করলেন, তার তো একটা উদ্দেশ্য থাকে যে আমি এত কষ্ট করে একটা জিনিস তৈরি করলাম, এই জিনিসটার বিনিময়ে আমি কিছু টাকা পয়সা মানে কামাই কাজ করবো আর কি। তো এই যে সেই জিনিসটা এখানে চলে যায় হলো মুনাফার ভিতরে। কিভাবে বলে, একটা জিনিস সর্বসাকল্যে আমরা এই ভূমি, শ্রম, মূলধন
এই 3টা 4টার বিনিময়ে একটা জিনিস উৎপাদন করলাম, সেই জিনিসটা উৎপাদন করতে আমার খরচ হলো 1000 টাকা, কিন্তু সেটা আমি বিক্রি করলাম কত, 1200 টাকা। তাহলে 200 টাকাতে থাকলো, এই 200 টাকাকে বলা হচ্ছে এখানে মুনাফা, কারণ মুনাফা থাকতেই হবে, তাছাড়া উৎপাদন উপকরণ কখনোই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এইগুলা একটু দেখলাম। আমরা পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি, যে এই যে অর্থনৈতিক ব্যবস্থা সারা বিশ্বে, বর্তমান বিশ্বে 4টি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তার ভিতরে 1 নম্বরে ধরো ধনতান্ত্রিক বা পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে বর্তমান বিশ্বে 4টি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে যে ধনতান্ত্রিক বা পুঁজিপতি অর্থ ব্যবস্থা, 2 নম্বর আছে হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 3 নম্বর আছে হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, 4 নম্বর আছে হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এই 4টা ব্যবস্থা কিন্তু বর্তমান বিশ্বে প্রচলিত রয়েছে। এখন আসো, তোমাদের সবার উদ্দেশ্যে বলি, যারা আমার সাথে যুক্ত আছো, এই প্রশ্ন দুটো একটু ভালো করে দেখবা। একটা হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আর একটা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। এভাবেও থাকতে পারে যে ধনতান্ত্রিক মানে তোমাদের যে সৃজনশীলগুলো প্রশ্ন আমি সরাসরি একটু বলে দিচ্ছি, যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো সেই সম্পর্কে তোমার ধারণাগুলো লিখো। আবার এটাও থাকতে পারে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য, সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি, সেগুলো তোমাদের কিন্তু থাকতে পারে। এই দুটো কিন্তু তোমাদের থাকবে। তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই মুখস্থ করে নিবা, সামনে তোমাদের পরীক্ষা আছে, তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আসো, ধনতান্ত্রিক বা পুঁজিপতি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় আমরা তোমাদেরকে একটু বলি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণত ধন সম্পত্তি বা উৎপাদনের উপকরণ সমূহ, প্রতিষ্ঠান, এগুলো কিন্তু পুঁজিপতিদের হাতে নিয়োজিত থাকে। এখানে শ্রমিক সম্প্রদায় কিন্তু শোষণের দিকে ধাবিত হয়, কারণ পুঁজিপতিরা কি করে, নিজেদের টাকা বাড়ানোর জন্য সবসময় তাদের নিম্নস্থ কর্মচারীদেরকে কি করে, শোষণ করার চেষ্টা করে। শোষণ করে কিন্তু তারা টাকা পয়সা বেশি করার চেষ্টা করে, আর এর করতে গিয়ে কিন্তু নিম্ন শ্রেণীরা কিন্তু কি হয়, শোষিত হয়ে থাকে। যা হোক, আমরা বলতে পারি যে অর্থ ব্যবস্থায় মুষ্টিমেয় কয়েকজন লোকের হাতে অর্থ সম্পদ থাকে। সাধারণত তারাই বিভিন্ন প্রকারের উৎপাদনের উপকরণের মধ্যে সম্পদ সুষ্ঠু বন্টন করে থাকে। তাকেই বলা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা। এখানে আরো কিছু পয়েন্ট তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, যেমন উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা। এখানে আরেকটা বিষয় আছে কি, এই রাষ্ট্র ব্যবস্থার সুবিধা হলো যেখানে একটা বাজারে একই জিনিস বিভিন্ন কোম্পানি থাকে, একটা প্রতিযোগিতা থাকে। আমার এই জিনিসটা পছন্দ হলো না, আমি ওই জিনিসটা নিলাম, এরকম কিন্তু একটা অবাধ প্রতিযোগিতা থাকে। যার কারণে এখানে কিন্তু মার্কেটে একটা জিনিসের অনেকগুলো কোম্পানি থাকে, যে যার মতো করে পছন্দ অনুযায়ী সেটাকে সে কিনে নিতে পারে, এই প্রতিযোগিতা থাকে। কিন্তু এখানে কিন্তু আবার শোষিত হওয়ার সম্ভাবনাও 100% বেশি থাকে। ঠিক আছে, এরপরে আসলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল কথাই হচ্ছে যে কেউ খাবে কেউ খাবে না, কেউ রাজা কেউ ফকির তা হবে না। সবাই তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করবে, বিনিময়ে তারা তাদের যেটুকু প্রাপ্য সবাই পাবে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমার কাছে কিন্তু আসলে খুব ভালো লাগে, কারণ এখানে এর মূল কথাই হচ্ছে জনকল্যাণ, জনগণের কল্যাণ, জনগণের উন্নয়ন। এখানে কোনো লোকই বেকার থাকে না। জন্মের পর থেকে একটা শিশু রাষ্ট্রীয়গতভাবেই কি করে, তারা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হয়েছে সরকার তাদেরকে কি করে, অনুদান দিয়ে থাকে। আবার যখন সে বয়স্ক হয়ে যায় তখন সরকার পক্ষ থেকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়, যে তোমরা এই কাজ করো, বিনিময়ে তোমাদেরকে যা লাগে আমরা দিব, তোমরা কাজ করবা, তোমাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ যা লাগে আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিব। তবে এখানেও কিছু অসুবিধা রয়েছে, স্বাভাবিক। তবে আমার কাছে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। যেমন এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, উৎপাদনের উপাদান সমূহের মালিকানা,
উৎপাদনের উপাদান সময়ের মালিকানা থাকে সম্পূর্ণ রাষ্ট্রের উপর নির্ভর করে। এখানে ব্যক্তি মালিকানা বলতে কিছুই থাকে না, সম্পূর্ণটা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। তারপর আছে অর্থনৈতিক কার্যবলীতে সরাসরি নির্দেশনা। টাকা পয়সার লেনদেন বলতে আমরা যা বুঝি, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুঁজিপতিদের হাতে যেমন কি থাকে, টাকা পয়সা থাকে, এখানে সাধারণ জনগণের কাছে কোনো টাকা পয়সা থাকে না। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী যেটুকু দরকার সেটুকুই তারা পেয়ে থাকে, এর বেশি কিছু করতে পারবে না। ব্যক্তিগত ফ্যাক্টরি, কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পদ এরা কিছুই করতে পারবে না, যেটুকু দরকার সেটুকুই এই সমাজ ব্যবস্থায় করতে পারবে। এখানে কেউ বেকারত্ব থাকে না, এর মূল প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। এরপর আসো 3 নম্বরে আসো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তোমাদেরকে বলি, এই যে ধনতান্ত্রিক আর হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এই দুটোর সমন্বয় হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখানে একদিকে যেমন সরকার কর্তৃক বিশিষ্ট রয়েছে সরকারি মালিকানাধীন অনেক কি বলে ফ্যাক্টরি, কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে, অপরদিকে সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ সরকার এবং কি বলে সরকারি এবং বেসরকারি সহ অবস্থান এখানে করে, পাশাপাশি থেকে দেশের উন্নয়নের চেষ্টা করে। তোমাদেরকে বলে রাখি যে বর্তমান বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি এখন জনপ্রিয় একটু ব্যবস্থা হচ্ছে এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। কিছু কিছু দেশে গণতান্ত্রিকও আছে, কিছু কিছু দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে, তবে আস্তে আস্তে কিন্তু সারা বিশ্ব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকছে। আমাদের দেশটাও কিন্তু, আমরা পরে আসতেছি, তারপরে একটু বলি যে আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে গণতান্ত্রিকের পাশাপাশি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে বা এখনো চলতেছে। এরপরে আসো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী নাম শুনেই মনে হচ্ছে যে আমরা বুঝতে পারতেছি যে যে অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থার পিছনে বা চালিকা শক্তি হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছুই এই অর্থ ব্যবস্থা গ্রহণ করা হয় না। হাদিসে যে আছে, যা আছে, কোরআনে যা আছে সেই অনুপাতে এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হবে, এর বাইরে আমরা কোনো কিছুই নিব না। এর মূল কথা হচ্ছে এইটাই যে ইসলাম অনুযায়ী অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হবে, কোনো প্রকারের ইসলাম বহির্ভূত কোনো প্রকারের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে না, সেটা হবে হারাম। মধ্যপ্রাচ্যে, সারা বিশ্বের ভিতরে সাধারণত মধ্যপ্রাচ্যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে কয়েকটা দেশ, যেমন ধরো ইরানে কিছু কিছু ইসলামিক ব্যবস্থা রয়েছে, সৌদি আরবে কিছু ব্যবস্থা রয়েছে, তুরস্কতে কিছু ব্যবস্থা রয়েছে, এরকম মিডল ইস্টের কান্ট্রি যেগুলো রয়েছে এইগুলোতে কয়েকটা দেশে মাত্র ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত আছে, যেটা ইসলাম অনুযায়ী হয়ে থাকে। ইসলামের বহির্ভূত অর্থাৎ হাদিস কোরআনের বাইরে এরা কখনোই কোনো কিছু গ্রহণ করবে না, আর করলে সেটা হবে হারাম। এরপর আছে দেখো বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা। আমি তোমাদের আগেই বললাম যে বাংলাদেশে প্রচলিত সাধারণত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। কিভাবে? আমাদের বাংলাদেশে দেখো একদিকে যেমন সরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন, যেমন যদি আমরা বলি ইডিসিএল অর্থাৎ এজেন্সিয়াল ট্যাক্স কোম্পানি, এটা কিন্তু সরকারি রাষ্ট্রীয় মালিকানাধীন একটা প্রতিষ্ঠান। পাশাপাশি এটা ওষুধ কোম্পানি, এটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশে কিন্তু প্রায় 5,500-এরও উপরে ওষুধ কোম্পানি রয়েছে। যদি আমরা আয়ুর্বেদিক, ইউনানি এগুলো ধরি তাহলে আরও বেশি হবে। এই যে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, এগুলো সব পাশাপাশি অবস্থান করে দেশ এবং জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার একটা উদাহরণ। শুধু তাই নয়, সরকার যেমন শিক্ষা খাতের ক্ষেত্রে দেখো একদিকে সরকার কোটি কোটি টাকা কি করতেছে, তাদের দেশের জনগণকে, শিশুদেরকে, বৃদ্ধদেরকে শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করতেছে। পাশাপাশি দেখো বিভিন্ন এনজিও বা ব্যক্তিগতভাবে কিন্তু অনেক মানুষ, অনেক এনজিও, অনেক সংস্থা, যেমন ধরো ব্রাগ আছে, আমাদের বগুড়াতে গাগ আছে, তারপরে তোমার আশা আছে, বিভিন্ন স্যাটেলাইট বিদ্যালয়গুলো রয়েছে,
এগুলো কিন্তু কি করতেছে, সরকারের যেমন শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে, সরকারের পাশাপাশি আমাদের দেশের ভিতরেও এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু কি করতেছে, শিক্ষার উদ্যোগ নিয়েছে, অর্থাৎ একটা দেশকে শিক্ষিত করার চেষ্টা করছে। অনুরূপভাবে যেমন ধরো সরকার কর্তৃক কিছু কিছু পোশাক শিল্প কারখানা রয়েছে যেটা সরকার সবসময় নিয়ন্ত্রণ করে থাকে। অনুরূপভাবে সরকারের পাশাপাশি বেসরকারি খাত অনেকগুলো রয়েছে যেগুলো কি করতেছে, জনগণের কাজে লাগাচ্ছে, জনগণের একদিকে কর্মসংস্থান করতেছে, অন্যদিকে পোশাক শিল্পকে উন্নয়ন করতেছে। ঠিক আছে, আমাদের বাংলাদেশে কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যাই হোক, আমি এখন তোমাদের ক্লাসের শেষের দিকে প্রায়, তোমাদের এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম পুরো অল্প সময়ের ভিতরে মেন মূল থিমগুলো যেগুলো তোমাদের জন্য দরকার সেগুলো আলোচনা করলাম। যদি কারো কোনো সমস্যা হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার তোমাদের সবার কাছে আছে। আর আশা করি সবাই তোমাদের বোঝার কোনো সমস্যা হয় নাই। আবারও বলি শেষে, তোমরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ওকে, আল্লাহ হাফিজ।